তো আজকে আমরা প্রথম যেই এটা হচ্ছে চ্যাপ্টার 4। সো চ্যাপ্টার 4 যেটা আমরা চ্যাপ্টার 3 তে দেখেছিলাম হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন বা অর্থোগ্রাফিক ভিউজ। সো অর্থোগ্রাফিক ভিউর পরে আমাদের যে ভিউগুলো আছে তার মধ্যে সেকশনাল ভিউ আছে, অক্সিলিয়ারি ভিউ আছে, আর হচ্ছে আইসোমেট্রিক ভিউ। তো সেকশনাল ভিউ চ্যাপ্টার 4 এ, তারপর অক্সিলিয়ারি ভিউ হচ্ছে গিয়ে চ্যাপ্টার 5 এ, আর হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ যেটা সেটা হচ্ছে পিক্টোরিয়াল ড্রয়িং যেটা সেটা চ্যাপ্টার 6 এর মধ্যে আর কি। ঠিক আছে, সো আমরা প্রথম থেকেই শুরু করব। চ্যাপ্টার 4টা যদিও আসলে আগে দেয়া, কিন্তু আমাদের আসলে প্রয়োজন হচ্ছে চ্যাপ্টার 5টা আগে পড়া, কারণ ইয়ের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ এটা। যেটাই পড়ি আসলে সবগুলো আমরা আজকেই দেখব, একটা পিরিয়ড লাগুক আর যতক্ষণই লাগুক আমরা দেখে নিব। ক্লাস অত লম্বা হবে না, সো টেনশন নেওয়ার কিছু নাই আর কি। এগুলো হচ্ছে জাস্ট বেসিক ধারণা দেয়া, এগুলোর কোনো ড্রয়িংও আমরা দেখবো না, শুধু হচ্ছে এক্সামের মধ্যে কিছু ইয়ে থাকতে পারে, মাল্টিপল চয়েস বা শর্ট কোশ্চেন। সো এগুলোর জন্য তোমাদের প্রিপারেশনটা ক্লিয়ার করার জন্য, এবং প্রিভিয়াস ইয়ে থেকে কোনো ধরনের ইয়ে দেওয়া হবে না, মানে এক্সামে কোনো মাল্টিপল চয়েস থাকবে না, মানে অর্থোগ্রাফিক ভিউ পর্যন্ত কোনো ধরনের ইয়ে থাকবে না। তারপরও এটা আমি শেষে ক্লিয়ার করে দিব তোমাদের। তো আমরা একটু খেয়াল করি এই জায়গার মধ্যে কি বলা আছে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভিউ। সো অক্সিলিয়ারি ভিউ নামটাই শুনতে পাচ্ছ যে অক্সিলিয়ারি মানে হচ্ছে সাহায্যকারী যে ভিউটা। সো আসলে কেন অক্সিলিয়ারি ভিউ ব্যবহার করব সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো দেখো এই জায়গার মধ্যে বলা আছে, আমি একটু নিচে নামাইনি তারপরে একবারে যাতে বেশি না টানা লাগে। আচ্ছা, এটা ফুল স্ক্রিন করতে পারি মনে হয়, দেখি ফুল স্ক্রিনটা করে নিই। ঠিক আছে, সো যা বলছিলাম একটু খেয়াল করো যে in orthographic projection sometimes it happens that some surface of কথা বলো না, বোঝার চেষ্টা করো যা বলছিলাম, খেয়াল করো যে in orthographic projection sometimes it happens that some surface of the machine parts are not parallel to the plane of projection, they are at an angle। মানে এমন কিছু লাইন থাকবে, এমন কিছু সারফেস থাকবে, নরমালি আমরা জানি যে অর্থোগ্রাফিক প্রজেকশনে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট সাইড ভিউ, এই ভিউগুলো আমরা ড্র করি। তো ওই ভিউগুলা যখন ড্র করি তখন আসলে ভিউগুলা ট্রু শেপ এন্ড মেজারমেন্ট দিবে কিনা সেটা পুরাটাই ডিপেন্ড করে যে সেটা প্যারালাল কিনা ওই প্রজেকশন প্লেনের সাথে। নিচের উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি, এটা দেখো, এটা একটা অবজেক্ট। তো এই অবজেক্ট যখন ফ্রন্ট ভিউতে ফ্রন্ট ভিউ দিচ্ছে, ফ্রন্ট প্রজেকশনে ফ্রন্ট ভিউ দিচ্ছে, তখন এটা ট্রু শেপটাই দিচ্ছে, কারণ এই যে এই জায়গার মধ্যে যে ইয়াটা আছে সারফেসটা, এই সারফেসটা ফ্রন্ট ভিউর সাথে পুরাটাই প্যারালাল, যার কারণে পুরা ট্রু শেপ দিবে। ঠিক তেমনি হবে এই উপরের সারফেসটুকু টপ ভিউর সাথে প্যারালাল, তাই এইটুকু ঠিক মতো মেজারমেন্ট দিবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই সারফেসটা হচ্ছে ইনক্লাইন্ড, একটা অ্যাঙ্গেলে আছে। একটা অ্যাঙ্গেলে থাকার কারণে তুমি যদি এমন হতো যে রাইট সাইড ভিউতে, এটা তো হচ্ছে ইয়ে করে ড্র করা, যদি এমন হতো যে তুমি রাইট সাইড ভিউতে এটার প্রজেকশন ড্র করতা, তখন এটার ভিউটা ছোট হয়ে চলে আসতো, ট্রু শেপটা তোমার পাওয়া যেত না। ঠিক আছে, ছোট হয়ে আসতো। সো আসলে আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ব্যাহত হতো। সো এই ট্রু মেজারমেন্ট পাওয়ার জন্য, এই যে ইনক্লাইন সারফেস গুলোর জন্য আমরা কি করব, একটা অক্সিলিয়ারি প্লেন চিন্তা করি। তো অক্সিলিয়ারি প্লেনটা কিভাবে নিব? অক্সিলিয়ারি প্লেনটা নেওয়া লাগে আমার যে ইনক্লাইন সারফেস আছে এই ইনক্লাইন সারফেসের সাথে প্যারালাল করে। দেখো এই যে আমাদের অক্সিলিয়ারি প্লেনটা আছে, এই প্লেনটা নেওয়া হয়েছে এমন ভাবেই যাতে করে এটা হচ্ছে এই সারফেসের সাথে, এই যে ইনক্লাইন সারফেসটা আছে এই ইনক্লাইন সারফেসের সাথে প্যারালাল হয়, এবং এই জায়গার মধ্যে দেখো এই অংশটুকুর ভিউটাই হচ্ছে আমাদের যে অক্সিলিয়ারি ভিউর অংশ। আর বাকি এটা তো আছে, এটাও এক্সট্রা হিসেবে চলে আসছে, সমস্যা নাই, এটা আসলেও সমস্যা নেই। সো আমরা একটু থিওরির দিকে দেখব। থিওরিতে এই কথাটাই বলা আছে, কিভাবে বলা আছে একটু খেয়াল করো। যেটা বলছিলাম একটু আগে যে দে আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল। সো এই সমস্ত ইয়েগুলোকে আমরা কি বলি, দিস সারফেসেস আর কল্ড ইনক্লাইন্ড সারফেস।
this regular orthographic view of the inclined surface does not give the exact shape. So আমরা যদি inclined surface গুলার ভিউ নেই, অর্থোগ্রাফিক ভিউ নেই, তো ওইগুলো আসলে এক্সাক্ট শেপটাকে দিবে না। কি শেপ দিবে? ডিস্টর্টেড শেপ দিবে। সারফেস ডিস্টর্টেড মানে ছোট আকৃতির একটা অবজেক্টকে আমাদের দেখাবে। সো in order to overcome this problem, auxiliary view is necessary. So আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য যে ইনক্লাইন সারফেস গুলার ট্রু শেপ আমরা কিভাবে পেতে পারি, সেই প্রবলেমটা সলভ করার জন্যই আমাদেরকে যেটা করা লাগতেছে যে একটা অক্সিলিয়ারি ভিউ নেওয়ার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে? সো তাহলে আমরা এটা কিভাবে করব? সো আমরা কি করতে হচ্ছে, এ পিকচার প্লেন ইজ অ্যাজিউম টু বি প্যারালাল টু দ্য ইনক্লাইন সারফেস। ইনক্লাইন সারফেসের প্যারালাল করে একটা আমরা নিব পিকচার প্লেন, এটাকে আমরা বলবো হচ্ছে অক্সিলারি প্রজেকশন প্লেন, এবং ওই অক্সিলারি প্রজেকশন প্লেনের উপর আমি হচ্ছে ইনক্লাইন সারফেসের অর্থোগ্রাফিক প্রজেকশন নিব, এবং যদি নেই তখন সেটা আমাকে ট্রু শেপ দিবে ইনক্লাইন সারফেস। সো এটাই হচ্ছে বেসিক জিনিস। এই প্রশ্নটা আসতে পারে যে হোয়াই অক্সিলিয়ারি ভিউ ইজ নেসেসারি। যদি এই প্রশ্নটা আসে তাহলে এই প্রথম প্যারাটাকে খুব সুন্দরভাবে গুছায় লিখে দিতে হবে। সো এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ইভেন ভাইভাও থাকতে পারে, ভাইভার মধ্যেও প্রশ্ন করতে পারি যে কি জন্য আসলে প্রয়োজন। তো যদি বলি তখন সেক্ষেত্রে তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে যে আসলে এই জন্য প্রয়োজন না এই জন্য। সো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আচ্ছা, কোশ্চেন কি বড় কোশ্চেন হবে স্যার? কোশ্চেন হয়তো শর্ট কোশ্চেন আসবে, কিন্তু ভাইভা পার্ট আছে তোমাদের, হচ্ছে এক্সাম পার্টে 30 মার্কস আর হচ্ছে ভাইভা পার্টে হচ্ছে 20 মার্কস। সো ভাইভা পার্টের মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন আমি করতে পারি। ভাইভা পুরো কোর্সের উপর হবে হয়তোবা, কিন্তু তোমার যেটা কি বলে মাল্টিপল চয়েস, এটা হচ্ছে কি তোমার আমি এবার বিডের পরে যতটুকু করাইছি সেটা। আচ্ছা, সো এরকম করে আমরা দেখো অক্সিলারি প্লেন ড্র করে এটা বের করতে পারি খুব ইজিলি। ঠিক তেমনি ভাবে দেখো যখন আমরা এই কাজটুকু করব, একটা এডিশনাল ইনফরমেশন এই জায়গায় দেয়া ছিল যেটা আমি করি নাই। Sometimes an auxiliary view replaces one of the regular views. মানে আমাদের নরমালি অর্থোগ্রাফিক ভিউ থাকে তিনটা, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট সাইড ভিউ। বাট কখনো কখনো আমি যদি অক্সিলিয়ারি ভিউ নেই, হয়তোবা আমার রাইট সাইড ভিউ নেওয়ার প্রয়োজন নাও হতে পারে, বা টপ ভিউ নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। কেন? যেমন ধরো এই যে এই জায়গার মধ্যে এই ভিউটার ক্ষেত্রে আমাদের টপ ভিউ আছে, ফ্রন্ট ভিউ আছে, রাইট সাইড ভিউর দরকার নাই, আমরা অক্সিলিয়ারি ভিউ নিলেই হয়ে যায়। সো খুব ইজিলি আমাদের ড্রয়িংটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা অপশন। আর এমন যদি হয় এই যে for some machine part it may be happen that some portion of the surface is inclined and the rest portion is not. মানে একটা মেশিন পার্টের একটা বড় অংশ, এর মধ্যে কিছুটা অংশ প্যারালাল বা ফ্ল্যাট, কিন্তু বাকি অংশটা ইনক্লাইন্ড। তখন আমরা কি করব, ফ্ল্যাট পোর্শনের জন্য আলাদা ভিউ নিব, আর যেগুলা ইনক্লাইন্ড সেইগুলোর জন্য আলাদা করে অক্সিলারি ভিউটা আমরা দেখাবো। একটু পরে আমরা আসতেছি ওই জায়গায়। সো যেটা বলছি একটু মনে রাখবো, তাহলে ছোট। তো যদি এরকম হয় একটা ভিউর মধ্যে কিছু আছে সোজা, কিছু আছে ইনক্লাইন, তখন আমরা হচ্ছে পার্শিয়াল অক্সিলারি ভিউ নেই। মানে হচ্ছে যে অংশটুকু বাঁকা, শুধুমাত্র সেই অংশটুকুই আমরা বাঁকা করে অবজেক্ট ড্র করি আর কি, ঠিক আছে? আচ্ছা, কখনো কখনো এমনও হতে পারে দেখো যে সার্কেল থাকে এটা, তো সার্কেল থাকার কারণে আমরা বুঝতেই পারছি যে এই যে এটা হচ্ছে ইনক্লাইন্ড সারফেস। সো ইনক্লাইন্ড সারফেসের উপরে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেল আছে। তো সার্কেলটা যেটা হয় আসলে এটা এইভাবে বাঁকা হয়ে যায় আর কি, ঠিক আছে? সো যখন বাঁকা হয়ে যায় তখন আসলে এই সার্কেলটা দেখতে অনেকটা স্লটের মতো হয়ে যায়। তো তখন আমরা কিভাবে শো করব? তখন শো করার জন্য দেখো এই যে এই জায়গায় এটা হচ্ছে প্রথম পজিশনটা, উপরে টপ পজিশনটা, আর এটা নিচে এসে তোমার এই দিকে পর্যন্ত বিস্তৃতি ঘটে। এই জন্য আমাদের হিডেন লাইন দিয়ে এই ভিউটাও দেখানোর প্রয়োজন হয়। দেখো ফ্রন্ট ভিউতে আমরা দেখতে পাচ্ছি উপরে ছিল এই জায়গায় হোল, নিচে এসে এটা হোলটা এইদিকে বাঁকা হয়ে গেছে, এবং নিচে স্লটের কারণে আর নিচের পোর্শনে দেখায় না। সো এগুলো হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক ভিউর অংশ আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে অক্সিলিয়ারি ভিউ যেটা সেটা কেমন হতে পারে আর কি সেটা। তো এই যে এটা একটা দেখো, এই ড্রয়িংটা দেখো, এই ড্রয়িং এর এই সারফেসটুকু তোমার নরমালি স্ট্রেট, এটা মনে করো রাইট সাইড ভিউর সাথে প্যারালাল আছে, সো এটা ইজিলি ড্র করা যাবে। বাট এই সারফেসটাও ইনক্লাইন্ড, এই সারফেসটাও ইনক্লাইন্ড। সো আমাকে কি করতে হবে,
পার্শিয়াল অক্সিলারি ভিউ ড্র করতে হবে। পার্শিয়াল অক্সিলারি ভিউ বলতে কি, সরি এটা অন্যদিকে চলে আসছে। তো যেটা বলছিলাম, পার্শিয়াল অক্সিলারি ভিউ হচ্ছে আমাকে এই পোরশনটুকুর ড্রয়িং আলাদা ড্র করব আমি, এটার জন্য একটা অর্থোগ্রাফিক অক্সিলারি ভিউ নিব, এটার জন্য আলাদা অক্সিলারি ভিউ নিব। মোট কথা হচ্ছে আমার যতটা ইনক্লাইন সারফেস ঠিক ততটা আমাকে কি নিতে হবে, অক্সিলারি ভিউ। এই জন্য এটার কথা বলা আছে, দেখো মাল্টিপল অক্সিলারি ভিউস। তো মাল্টিপল অক্সিলারি ভিউ কখন আসবে, যখন তোমার ইনক্লাইন সারফেস মাল্টিপল আসবে ঠিক তখনই তোমাকে মাল্টিপল ইনক্লাইন সারফেসকে নিয়ে চিন্তা করতে হবে, আদারওয়াইজ তোমার এটা হবে না। সো আমাদের এটা চিন্তা করা দরকার যে কিভাবে করে আমরা করতে পারি আর কি। ঠিক আছে, সো প্রশ্নের মধ্যে হয়তো বা একটা ফিগার দিয়ে আমি বললাম যে এই ফিগারে কয়টা পসিবল যে অক্সিলিয়ারি ভিউ। সো যতগুলা ইনক্লাইন সারফেস থাকবে ঠিক ততগুলাই তোমাদেরকে বলতে হবে, এটাও মাল্টিপল চয়েসের মধ্যে থাকতে পারে। তো দেখো এটা হচ্ছে তোমার ফ্রন্ট ভিউটা। ফ্রন্ট ভিউর পরে এই ফ্ল্যাট সারফেসের এই অংশটাকে যে পার্শিয়াল রাইট সাইড ভিউ দেখাইছে, পার্শিয়াল রাইট সাইড ভিউর উপরে হচ্ছে পার্শিয়াল টপ অক্সিলারি ভিউ যেটা কিনা এই অংশটুকু, আর নিচে পার্শিয়াল বটম অক্সিলিয়ারি ভিউ এই যে এই জায়গার মধ্যে দেখানো আছে। সো এভাবে করে আমরা দুইটা ভিউকে আলাদা আলাদা করে পার্শিয়ালি ড্র করে আমরা ইচ্ছে করলে দেখাতে পারি আর কি। ঠিক আছে, সো এটা একটা ফিগার দেখো, আমরা এগুলো ড্র করব না, জাস্ট হচ্ছে শেখার জন্য দেখতেছি, যাতে করে টুকটাক কিছু প্রশ্ন আসলে ফাইনালে আমরা বলতে পারি আর কি। তো এটার দিকে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। সো এই অবজেক্টটুকুর আমার কি করতে হবে, বলতেছে যে অক্সিলিয়ারি ভিউ এবং ভিউ ড্র করতে হবে। তো কি কি ভিউ ড্র করতে হবে, বলতেছে ড্র ফ্রন্ট, পার্শিয়াল বটম, লেফট রাইট অক্সিলিয়ারি ভিউস অফ দ্য কানেক্টর। মানে এইটার এই লেফটের অক্সিলিয়ারি ভিউ লাগবে, রাইটের অক্সিলিয়ারি ভিউ লাগবে, এই ফ্রন্ট ভিউটা লাগবে, আর হচ্ছে পার্শিয়াল বটম লাগবে, মানে এই যে এটার পার্শিয়াল ফ্ল্যাট সারফেসটার পার্শিয়াল বটম ভিউ লাগবে। তো আমাকে একটা কথা বলো, বলো এই জায়গার মধ্যে ইনক্লাইন সারফেস আছে কয়টা, বলতে পারবা? দুইটা স্যার। দুইটা, মাঝখানেরটুকু ইনক্লাইন না, মাঝখানেরটুকু ফ্ল্যাট। তো আমাকে বলো এটা যে এটার মধ্যে অক্সিলিয়ারি ভিউ হবে কয়টা? দুইটা। দুইটা হবে। সো এটা একটু মাথায় রাখবা। এটার ক্ষেত্রে বলো কয়টা হবে? স্যার একটা। এটাতে খেয়াল রাখবা যে এইটাই হচ্ছে মানে ইনক্লাইন সারফেস, ওই বাহিরের এটা কিন্তু ইনক্লাইন না, এটা হওয়ার কারণে ওইটা ইনক্লাইন মনে হচ্ছে আর কি। আর এমনিতেও বাহিরের অংশটুকুর মধ্যে তোমার কোনো ধরনের মেজার মানে হোল নাই, সো এটা নিয়ে টেনশন না নিলেও চলবে আমার। তারপর এই সারফেসটাতে কয়টা ইনক্লাইন আছে? দুইটা। দুইটা। একটা স্যার একটা। এই জায়গার মধ্যে একটা, এই নিচের একটা, অংশটুকু, yes. বাকি দুইটা স্ট্রেট আছে। এটা হচ্ছে টপ ভিউর সাথে প্যারালাল, আর উপরেরটা হচ্ছে ফ্রন্ট ভিউর সাথে রাইট সাইড ভিউর সাথে প্যারালাল। সো আমাদের টেনশন নেই। সো আমরা একটু 5.1 প্রবলেমটা দেখি এবং সেটা সমাধান কিভাবে করছে সেটা আমরা একটু দেখবো আর কি। 5.1, সো একটু খেয়াল করি আমরা 5.1 এর সমাধান কিভাবে করছে। এই যে এটা হচ্ছে সলিউশনটা 5.1 এর। তো দেখো এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা, ফ্রন্ট ভিউর পর আমাদের বলছে হচ্ছে পার্শিয়াল বটম ভিউ। সো এই অংশটুকুর পার্শিয়াল বটম ভিউ করলে এটা আসে, আর লেফট অক্সিলারি হচ্ছে এই পাশে, রাইট অক্সিলারি হচ্ছে এই পাশে। সো এইভাবে করে আমাদের অক্সিলারি ভিউ ড্র করতে হয়। যেহেতু এটা অনেকটা ডিফিকাল্ট, আমরা এগুলা হ্যান্ড ড্রয়িং এ করি না, আমাদের প্রয়োজন হয়। সো অক্সিলিয়ারি ভিউ সম্বন্ধে মোটামুটি আমাদের এতটুকু জানলেই হবে। সো যতটুকু দেখাইছি এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে এতটুকু একটু বলো, যে এই জায়গার মধ্যে বুঝতে কোনো সমস্যা হচ্ছে বা এই টাইপের কিছু প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, যে অক্সিলিয়ারি ভিউর মধ্যে এতটুকুর মধ্যে বুঝতে কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, যদি না থাকে ভালো। কিছু বলবা, কেউ কিছু বলতে চাইছো? না স্যার, বুঝছে। ঠিক আছে, সো তারপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের সেকশন ভিউ বা সেকশনাল ভিউ। সো সেকশনাল ভিউটা কি এবং সেকশনাল ভিউটা কি জন্য দরকার হবে আমরা সেটা এখন দেখব। তো সেকশনাল, ওই যে প্রত্যেকটার ক্ষেত্রে প্রশ্নে আসতে পারে যে হোয়াই সেকশনাল ভিউ ইজ নেসেসারি, হোয়াই অক্সিলিয়ারি ভিউ ইজ নেসেসারি, এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই জরুরি প্রশ্ন। সো সেকশনাল ভিউ যেটা, আমরা সেটা নিয়ে একটু যদি কথা বলি, তো the main objective of the drawing is to represent the size and shape of an object clearly.
মানে আমাদের ড্রয়িং এর এটা হচ্ছে মেইন অবজেক্টিভ, যে যাতে অবশ্যই একটা ড্রয়িং এর বা একটা অবজেক্টের সাইজ এবং শেপকে ক্লিয়ারলি দেখতে পারি, সেটা হচ্ছে বিষয়। কিন্তু মাঝে মাঝে কিছু অর্থোগ্রাফিক ভিউ নিলে এমন অবস্থা হবে যে sometimes it so happens that lots of hidden lines are required to show the interior details of an object. অনেকগুলা হিডেন লাইন আমাদের চলে আসলো একটা ড্রয়িং এর মধ্যে, যে কোনো কারণে, মনে করো অনেকগুলা হোল আছে, অনেকগুলা স্লট আছে, যার কারণে। সো এটা যদি হয়, as such it becomes very difficult to visualize the object. সো ওই অবজেক্টটাকে নর্মালি আমি মানে ইজি ভিজুয়ালাইজ করাটা কঠিন হয়ে যায়। তো যদি ভিজুয়ালাইজ করা কঠিন হয়ে যায়, thereby jeopardizing the primary objective of the drawing. সো ড্রয়িং এর যে প্রাইমারি অবজেক্ট ছিল, সাইজ এবং শেপকে ক্লিয়ারলি দেখা, ওইটা ব্যাহত হয়। সো ইন অর্ডার টু ওভারকাম দিস প্রবলেম, এই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা কি করি, একটা সেকশনাল ভিউ নেই। সেকশনাল ভিউ হচ্ছে কোন ভিউ? এ সেকশনাল ভিউ ইজ দ্যাট ভিউ হুইচ ইজ সিন বিয়ন্ড দ্য ইমাজিনারি কাটিং প্লেন থ্রু এন অবজেক্ট এট রাইট অ্যাঙ্গেল টু দ্য ডাইরেকশন অফ সাইড। নর্মালি আমরা যেটা করব, রাইট অ্যাঙ্গেলে মাঝ বরাবর একটা অবজেক্টকে কেটে ফেললে কেমন দেখা যাবে, সেটাই হচ্ছে আমার সেকশনাল ভিউ। তো দেখো নিচে একটা অবজেক্ট আছে, আমরা সেই অবজেক্টের সেকশনাল ভিউ দেখব। নিচে এটা মনে করো একটা অবজেক্ট আছে। সো অবজেক্টের যদি আমি চিন্তা করো যে মাঝখানে একটা সার্কেল আছে, তারপর হচ্ছে চারপাশে 4টা সার্কেল আছে। সো আমি যদি তোমাদেরকে একটু বোঝার সুবিধার্থে এই পাশে মনে করো একটা এটার হচ্ছে ফ্রন্ট ভিউ ড্র করি, খেয়াল করো ফ্রন্ট ভিউটা কেমন হবে। তো মনে করো ফ্রন্ট ভিউটা যে কোনো ভাবেই হোক, এই মাঝখানের এটার জন্য একটা কি আসবে, সেন্টার লাইন আসবে। সো আমি একটা সেন্টার লাইন ড্র করতেছি, সেন্টার লাইন। তারপর এইটার রেডিয়াস বরাবর দুইটাই কি আসবে, হিডেন লাইন আসবে না? আসবে কি না? আমার কথা বোঝা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো এদিকে একটা, এই পাশে আরো একটা থাকবে। তোমার কথা কেটে আসতেছে, কি বলতেছো বুঝতে পারছি না। আচ্ছা, এই দুই পাশের জন্য দুইটা। ঠিক তেমনি ভাবে দেখো, এই যে এই ছোটটা সেন্টার আর এই সেন্টারটা সেম, যার কারণে সেন্টার লাইন একটা, কিন্তু এটা যেহেতু রেডিয়াস কম, তাই ভেতরে আরো দুইটা তোমার হচ্ছে হিডেন লাইন আসবে নিচের সার্কেলটার জন্য। আমি একটু দেখাচ্ছি কেন আসলে আমাদের মাঝে মধ্যে হিডেন লাইন সেকশনাল ভিউ নেওয়ার প্রয়োজন হয়। জাস্ট এটা একটু দেখো। আচ্ছা, এটা গেল, কিন্তু আবার দেখো এই যে এটার এইদিকে একটা সেন্টার লাইন হবে, এটার জন্য এদিকে একটা সেন্টার লাইন হবে। সো এইদিকে আমাকে আরো সেন্টার লাইন নিতে হবে, নিলাম। তো এটার জন্য আবার হচ্ছে ওই যে আবার হিডেন লাইন ড্র করতে হবে। সো যেটা প্রবলেম হয় এই জায়গার মধ্যে, মাল্টিপল হিডেন লাইন আর মাল্টিপল সেকশন লাইন থাকার কারণে আমি নর্মালি অবজেক্টটাকে দেখতেই পারি না যে আসলে অবজেক্টটা কেমন। সো এই ধরনের যদি কোনো অবজেক্টে মাল্টিপল যদি তোমার কি হয়, হিডেন লাইন আর হচ্ছে সেকশন লাইন থাকে, তখন আসলে আমাদেরকে যেটা করতে হয় যে আমরা মাঝখান বরাবর কেটে ভেতরে অবজেক্টটা দেখতে কেমন সেটাকে একটা আলাদা করে ভিউ জেনারেট করি। তো ভিউটা জেনারেট করলে দেখতে এই ধরনের আসে। তো এই ধরনের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে মাঝখানে একটা সার্কেল আছে, এই জায়গায় একটা সার্কেল, এই জায়গায় একটা সার্কেল, এবং আরো একটা বিষয় হচ্ছে যে জায়গায় সার্কেল নাই সেই জায়গায় অবজেক্ট আছে, অবজেক্টটা কোন ম্যাটেরিয়ালের তৈরি সেটা আমি সেকশন লাইন দিয়ে বুঝাই দিচ্ছি, যে সেকশন লাইনগুলা ড্র করা হয়েছে। এবং সেকশন লাইনগুলা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করা হয়, মনে রাখবা সেকশন লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করা হয়। এখন কথা হচ্ছে গিয়ে, এটা এই যে সেকশন লাইনটা দেখতেছো, এটা হচ্ছে কাস্ট আয়রনের জন্য, মানে লোহার জন্য। যদি সেটা ম্যাটেরিয়ালটা ভিন্ন হয়, উড হতে পারে, কংক্রিট হইতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, যদি অন্য কিছু হয় তখন তোমার এই যে সেকশন লাইন যেটা আছে সেটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সো আমাদেরকে এইভাবে ড্র করতে হয় আর কি। ঠিক আছে, তো আমরা একটু সেকশন লাইনগুলা সম্বন্ধে আরেকটু আলোচনা করব। এবং দেখো এই যে মাঝ বরাবর কাটার জন্য যে লাইনটা দেয়া হয়েছে এই জায়গায়, এই যে এটাকে বলে হচ্ছে কাটিং প্লেন লাইন। এটা দিয়ে বোঝায় যে এই বরাবর নিচের দিকে আমি কেটে ফেলবো। সো এটা হচ্ছে কাটিং প্লেন লাইন। তো আমরা একটু দেখি নিচের দিকে গিয়ে। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে এই অংশটুকু কাস্ট আয়রন।
সো কাস্ট আয়রন যদি হয় আমাকে অবশ্যই এই ধরনের সেকশন লাইন দিতে হবে, কিন্তু মনে করো যে না আমার অবজেক্টটুকু কাস্ট আয়রন না, অন্য কিছু তো হইতে পারে, ঠিক আছে। সো যদি অন্য কিছু হয় তখন আসলে আমি কোনটা দিব? সো আমরা কিছু জিনিসকে অবশ্যই মনে রাখার চেষ্টা করব। কাস্ট আয়রন মনে রাখবো, স্টিলকে মনে রাখবো, ব্রোঞ্জ কেমন সেটা মনে রাখবো, কংক্রিট, ওয়াটার, স্যান্ড, এইগুলা। এটা ছাড়া আরো দুইটা আছে, সেটা হচ্ছে এই নিচে, এই যে রাবার, সরি এদিকে চলে আসছি, এই যে রাবার, মার্বেল স্লেট, আর হচ্ছে এই উড। কারণ হচ্ছে উডের ইউসেজটা আমাদের আছে। তো পরীক্ষার মধ্যে হয়তোবা আমি দুই ধরনের কাজই করতে পারি, যে বললাম কংক্রিটের সেকশন লাইন কোনটা সেটা ড্র করে দেখাও, সেই ক্ষেত্রে কংক্রিটের সেকশন লাইনটা তোমাদের দেখাতে হবে। অথবা আমি বললাম যে ওয়াটারের ছবি দিয়ে বললাম যে আসলে এই ওয়াটার যেটা, এটা কার সেকশন লাইন, ছবিটা দিয়ে বললাম এটা কার সেকশন লাইন, তখন তোমাদেরকে হয়তো অপশন দিতে দিলে বলতে হবে যে এটা ওয়াটারের সেকশন লাইন। যেভাবে প্রশ্ন থাকে সেভাবে আনসার করতে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝা গেছে কথা আমার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাচ্ছি। সামনের মধ্যে হচ্ছে একটু আগে আমরা যেটা দেখছি, অবজেক্টটাকে পুরো মাঝ বরাবর দুই ভাগ করে ফেলা। তো টাইপস অফ সেকশন, তো সেকশনটা দুই ধরনের হয়। একটা হচ্ছে ফুল সেকশন, যদি আমি এই যে দেখো বলা আছে when a cutting plane passes through the entire object, কাটিং প্লেন দেখছিলা তুমি, এইভাবে দেখাইছিলাম, এটা যদি পুরো অবজেক্ট দিয়ে চলে যায় মাঝামাঝি বরাবর, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ফুল সেকশন অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। নর্মালি হাফ হয়ে যায়। আর হাফ সেকশন কোনটা? তখন যেটা হবে, সামটাইম ফর সিমেট্রিক অবজেক্ট অবশ্যই হাফ সেকশন নিতে পারবো বস্তুটা যদি সিমেট্রিক হয়। আমরা কি করব, ওয়ান হাফ ইজ ড্রন ইন সেকশন and the other half is drawn as a regular exterior view. এটা হাফ সেকশনকে আরো সহজে যদি বোঝাইতে চাই, তুমি 1/4 নিয়ে কাজ করবা, এটার মধ্যে হাফ অংশটুকু দেখানো হয়েছে, এই যে হাফ হাফ পোর্শন, আর তুমি যদি 1/4 পোর্শন কেটে দেখাও তখন সেটাকে বলবো হচ্ছে আমি হাফ সেকশন। তো হাফ সেকশনটা দেখতে এই ধরনের হয়, অবজেক্ট উইথ হাফ সেকশন। আমরা কি করলাম, 4 ভাগের 3 ভাগ দেখাইছি, 4 ভাগের 1 ভাগকে কেটে নিয়ে দেখাইছি আর কি, ঠিক আছে। সো এই ভিউ হলে ওইটাকে আমরা বলবো হচ্ছে হাফ সেকশন। সো আসতে পারে যে নরমালি সেকশন ভিউ কয় ধরনের হতে পারে, সো সেই ক্ষেত্রে ফুল সেকশন, হাফ সেকশন দুই ধরনের হতে পারে। সো সেটা একটু মাথায় রাখবে। প্রশ্ন কিন্তু এইগুলা থেকে আসবে, অন্য জায়গা থেকে আসবে না। সো অবশ্যই এই যে দেখো এটার ক্ষেত্রে কাটিং প্লেন লাইনটা কেমন হয়ে গেছে, যে এইদিকে তোমরা ওই দিকেও দেখাইতে পারো অথবা এইদিকে দেখাইলা, আর এইদিকে কেটে এইদিকে দেখাইতে পারো, ঠিক আছে। এইভাবে করে মানে এই অংশটুকু কাটা হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, সো এইভাবে করে আমরা ফুল সেকশন এবং হাফ সেকশন ড্র করতে পারি আর কি। সো আসলে ফুল সেকশন, হাফ সেকশনে আরো অনেক কিছু আছে, আমাদের ওইগুলো প্রয়োজন নাই। সো যতটুকু এই যে সেকশন ভিউর এই পর্যন্ত মানে বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারো, এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এই পর্যন্ত বুঝে আসছে? স্যার। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে আসে তাহলে আমরা একটু সামনে চলে যাব এখন। সো আমরা সামনে যদি যাই সেটা থাকবে হচ্ছে আমাদের আইসোমেট্রিক বা পিকচুরিয়াল ভিউ, যেটা চ্যাপ্টার 6 এ। সো আমরা একটু সামনে যাই। সো আমাদের এই জায়গায় কোনো কাজ নাই, এগুলো আমরা দেখার প্রয়োজন বোধ করছি না, আমরা সরাসরি আইসোমেট্রিক ভিউতে চলে যাব। এই যে আইসোমেট্রিক প্রজেকশন, ঠিক আছে, ওইগুলো আসলে ডিটেলস আলোচনা অনেক সময় সাপেক্ষ, আমরা সেগুলোতে যাচ্ছি না। সো আইসোমেট্রিক প্রজেকশনে যাব। তো আইসোমেট্রিক প্রজেকশনে যাওয়ার পূর্বে একটু আমরা রিকল করি, অর্থোগ্রাফিক ভিউতে আমরা যেটা করেছিলাম, একটা 3D ভিউকে আমরা কয়েকটা তিনটা আর কি, তিনটা 2D ভিউতে কনভার্ট করেছিলাম, ঠিক আছে। তো এটা আমরা একটু খেয়াল রাখবো। সো আমাদের যদি এই ধরনের হয় যে কখনো 2D ভিউকে 3D ভিউতে কনভার্ট করছি, তখন হয় হচ্ছে কি আমাদের সেটা আইসোমেট্রিক ভিউর অংশ। আমি আবারও বলছি, 3D ভিউ থেকে যদি মাল্টিপল 2D ভিউতে কনভার্ট করি তখন সেটার নাম হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ। আর যদি
অনেকগুলা 2D মানে মনে করো 2টা বা 3টা 2D ভিউকে যদি মিলিতভাবে একটা 3D ভিউতে কনভার্ট করি তখন সেটাকে বলবো হচ্ছে আমরা আইসোমেট্রিক ভিউ। এই অংশটুকু কি বুঝে আসছে তোমাদের? বুঝে আসছে কিনা? স্যার বুঝতে হবে। আচ্ছা, তো এটা একটু মাথায় রাখবা, তাইলেই হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। So, যেটা বলছিলাম তাহলে আমরা একটু খেয়াল করি এই জায়গার মধ্যে আইসোমেট্রিক প্রজেকশনের বিষয়টা। সো আইসোমেট্রিক প্রজেকশনে আমরা যেটা করব, আমরা এইগুলো দেখার কোনো প্রয়োজন নাই যে আইসোমেট্রিক ভিউ কিভাবে ড্র করব সেটা দরকার। সো এই আইসোমেট্রিক ভিউ ড্র করার সময় আমরা এই 3টা অ্যাক্সিস ড্র করি এবং 3টা অ্যাক্সিস ড্র করে যে কাজটুকু করি সেটা হচ্ছে তিনটাই 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। যেহেতু আমরা জানি যে নরমালি 360 থাকে, তো 320 120 360 ডিগ্রি চলে আসবে। ঠিক আছে, এটা যেহেতু আসলে 2D অবজেক্টের উপর তো 3D ড্র করা যায় না, সো ওইটা ড্র করার জন্য আমরা কি করি 3টা অ্যাক্সিসকে নেই এমন ভাবে যে মনে হচ্ছে যে সেগুলো আসলে ইয়েতে আছে। সো এটাকে ড্র করার জন্য আমরা 120 ডিগ্রি করে 3টা অ্যাক্সিস নেই এবং তার এই পাশে থাকে ফ্রন্ট ভিউ, এদিকে থাকে টপ ভিউ আর এদিকে থাকে রাইট সাইড ভিউ। সো এখন কথা হচ্ছে ড্র করার প্রসেসটা কি। মনে করো আমাদেরকে এই ভিউগুলা দিয়ে দিল, এই যে এই অর্থোগ্রাফিক প্রজেকশন গুলা দিয়ে দিল 2D ভিউ গুলা। এখন আমার কাজ হচ্ছে এই ভিউ গুলাকে মিলিয়ে একটা 3D ভিউ কনভার্ট করা। সো প্রথম কাজ হচ্ছে ওই যে বললাম 120 ডিগ্রি করে 3টা লাইন ড্র করা, সেটা যেমন এই যে ওবি লাইন ড্র করবা, ওসি লাইন ড্র করবা এবং হচ্ছে ওএ লাইন। এটা হচ্ছে 3টা ওই যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে নেয়া। তারপর যেহেতু আমরা এইদিকে ফ্রন্ট ভিউ নিব, তাহলে ফ্রন্ট ভিউর যে লেংথ আছে সেই লেংথটা এদিক থেকে আমরা কেটে নিব। যে এই দিক থেকে আমরা এই পয়েন্ট থেকে কেটে নিলাম। তারপর ফ্রন্ট ভিউর একটা হাইট আছে, এটা আসলে একটু উপরে গেলে দেখতে পারবা। এই যে এই জায়গায় ফ্রন্ট ভিউতে হাইট আছে আর হচ্ছে রাইট সাইড ভিউতে একটা ডেপথ আছে। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই জায়গায় কাজে লাগাবো। তো আমরা কি করব যে এইদিকে হাইট কেটে নিব, ঠিক আছে, হাইট কেটে নিব আর এইদিকে আমরা ডেপথ কেটে নিব এবং এই 3টা প্যারামিটার ইউজ করে আমরা হচ্ছে এই ধরনের একটা বক্স তৈরি করব। প্রথম কথা কাজ হচ্ছে এটা, এই বক্স তৈরি করলে বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে আউটার পেরিমিটার, এর বাহিরে কোনো লাইনার যাবে না, এটার ভেতরেই থাকতে হবে। এরপর হচ্ছে আমরা বিভিন্ন ভিউ গুলাকে এখন বসাবো। ঠিক আছে, বিভিন্ন ভিউ গুলাকে আমরা বসাবো আর কি। সো দেখো এরপর বিভিন্ন ভিউর মধ্যে ফ্রন্ট ভিউ আছে। সো তুমি এই যে দেখো এই জায়গার মধ্যে আমরা ফ্রন্ট ভিউকে বসাচ্ছি। ঠিক আছে, এই যে ফ্রন্ট ভিউকে আমরা বসাচ্ছি। তো ফ্রন্ট ভিউকে বসাইলাম, ঠিক তেমনি ভাবে রাইট সাইড ভিউকেও এইদিকে আমরা বসালাম এবং টপ ভিউকেও আমরা টপে বসালাম। তো বসানোর পর একটা জিনিস খেয়াল করো, ফ্রন্ট ভিউর এই অংশের মধ্যে কোনো কিছুই নাই। তার মানে আমাদের যে রাইট সাইড ভিউ আছে, রাইট সাইড ভিউর এই অংশের মধ্যে কিছুই থাকার কথা না, তার মানে এই অংশটুকু ব্ল্যাঙ্ক। তারপর আবার দেখতে পাচ্ছি রাইট সাইড ভিউর এদিকে হচ্ছে একটা কি দেয়া আছে, হিডেন লাইন। তার মানে পেছনে এই জায়গার মধ্যে যে স্লটটা আছে সেই স্লটটা এইভাবে কেটে আছে। তো দেখো ফাইনাল অবজেক্টটা যখন আমরা ওই যে এইভাবে করে কাটবো তখন ফাইনাল অবজেক্টটা দেখতে এই শেপের হবে। এটা হচ্ছে মেইন আইসোমেট্রিক ভিউটা। সো এটা আসলে প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে, যখন আমরা অনেকবার ড্র করা শুরু করব তখন আসলে বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আস্তে আস্তে করে হবে। এখন হয়তো বা ইমিডিয়েটলি তোমাদের কাছে বিষয়টা অতটা ইজি নাও মনে হতে পারে, কারণ আমরা যখন আচ্ছা আরাফ বিন ফায়েজ কিছু বলবা? স্যার স্যার আমাদেরকে তো বলছিলেন যে মানে এখন যে স্লাইড গুলো দেখাবেন এখান থেকে কোনো ড্রয়িং করতে হবে না, তাইলে স্যার আইসোমেট্রিক ড্রয়িংটা আমাদের শিখতে হবে স্যার? আমি তো বললাম করতে হবে না, তাহলে আর কি জন্য? এটা জাস্ট হচ্ছে তোমাদেরকে আইডিয়া দিয়ে রাখার জন্য। আচ্ছা, জাস্ট প্রসেসটা শিখতেই স্যার। হ্যাঁ, এটাই। ঠিক আছে, তো যা বলছিলাম যে আমরা এভাবে করে ড্র করতে পারি এবং এটাই হচ্ছে প্রসেস, এবং এই প্রসেসটা আমরা এভাবে করেই করতে পারি। সো আসলে এটার বাইরে আমাদের অন্য কিছুর দরকার নাই, তো মোটামুটি এতটুকুই জেনে রাখলেই হবে। সো আমাকে বলো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কি না আছে? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? সবাই তো মোটামুটি বুঝতে পারছে নাকি? জি স্যার।
আচ্ছা, যদি সবাই বুঝতে পারো তাহলে আমার জন্য কাজ সহজ। তো আমরা এখন একটু ইয়াটা দেখবো কিসের উপর নিব। তাহলে এখন প্রথম কথা হচ্ছে এক্সাম শিডিউলটা নিয়ে, ঠিক আছে? সো এক্সাম শিডিউল বলতে এক্সাম ডেট বোঝাচ্ছি এই জায়গায় আমি। সো আমি একটু ফরম্যাটিং কেমন হচ্ছে এটা রেখে দেওয়া দরকার আমার। কোথায় গেল এটা? আচ্ছা, সো এক্সাম শিডিউলের বিষয়ে একটু সবাই ইয়ে আছো? তাসিন আর হচ্ছে গিয়ে আরেকজনের নাম কি, আনোয়ার না? রিয়ন অবশ্য ওর নাম মনে আমি ওই নামে জানি না, আমি দেখি আমার ইয়েতে সেভ আছে। নাজমুল স্যার। নাজমুল, ঠিক আছে। নাজমুল আছো এবং ইয়ে আছো তাসিন, সবাই আছো, বাট আমি জাস্ট হচ্ছে ঠিক আছে, সবাই যেহেতু আছো আসলে ওদের দুইজনকে ইনভলভ করে তো লাভ নেই। সো ক্লাস মানে এক্সামটা নেওয়ার জন্য ইয়াটাও আমি বলে দিই তাহলে আগে, যে কি কি থাকবে এক্সামের মধ্যে, ঠিক আছে? এক্সামের মধ্যে তোমাদের হচ্ছে নতুন মানে এবারে এক্সাম 2020 ইয়ে করার জন্য এক্সাম মার্কস ডিস্ট্রিবিউশনের কথা যদি আমি বলি, প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রথম আসে হচ্ছে অ্যাটেন্ডেন্স 10% থাকবে, 10% না 10 মার্কস, ঠিক আছে? তো 10 মার্কস থাকলো। অ্যাটেন্ডেন্সের পরে একটা ছিল হচ্ছে ক্লাস টেস্ট, আমি জানি না এটা হঠাৎ করে কোথা থেকে আসছে, তো সমস্যা নাই। আমার ক্লাস টেস্ট এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে গিয়ে ওই যে অ্যাসাইনমেন্ট গুলা যেগুলো সাবমিট করছো সেটার মধ্যে থেকে, অ্যাসাইনমেন্ট সাবমিটেড অন গুগল ক্লাস, জি ক্লাস চলবে, ঠিক আছে? তারপর আসে হচ্ছে মিড এক্সাম তো সলিড মার্কস যেটা আছে সেটা 30 মার্কসের। সো এটা অলরেডি আমাদের মনে করো কাজ শেষ। আজ এখন ফাইনাল এক্সামে যেটা থাকবে ফাইনাল 50, তো ফাইনাল এক্সামের 50-র মধ্যে হচ্ছে 30 + 20, সো 30 মার্কসের মধ্যে যেটা থাকবে ফাইনাল এক্সামের, যদি এ পার্ট বলি, এ পার্টের যে 30 মার্কস, এ পার্টের 30 মার্কসের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে 1 অর্থোগ্রাফিক ড্রয়িং উইথ মেজারমেন্ট, অর্থোগ্রাফিক ড্রয়িং উইথ মেজারমেন্ট। বুঝতে পারতেছো? আর বাকি 20 মার্কসের কথা আমি একবার চিন্তা করেছিলাম তোমাদের কাছ থেকে ইয়ে নিব অটোক্যাডের, বাট আমার কাছে মনে হচ্ছে অটোক্যাড নিব না, আমি যেটা নিব সেটা হচ্ছে ভাইবার মধ্যে 20 মার্কস থাকবে। ভাইবার মধ্যে আমি বিভিন্ন রিলেটেড প্রশ্ন আসতে পারবো, অটোক্যাডের টুকটাক প্রশ্ন আসবে, বাট বেশিরভাগটাই আসবে হচ্ছে তোমার ইয়ে থেকে। আচ্ছা, এই জায়গায় আছে 30 মার্কস শুধুমাত্র অর্থোগ্রাফিক থেকে না, প্লাস তোমার সাম মাল্টিপল চয়েস। স্যার এটা কি স্যার মিডে যেরকম নিছিলেন এরকম হবে? মিডের মতো পুরাটা হবে না, তবে মাল্টিপল চয়েস কোশ্চেনটা ফর্মের মাধ্যমে দিব আর কি, বাকি ড্রয়িংটা হয়তো সরাসরি দিয়ে দিব তোমাদের সার্টেন টাইম শেষে তোমরা। আর 10 মার্কের মধ্যে কি ড্রয়িংটা ইনক্লুডেড? 10 মার্কসের মধ্যে কোন ড্রয়িংটা? আচ্ছা 30, আচ্ছা না 30 মার্কস। না স্যার অটোকেটে নিলে মনে হয় না ভালোই তো। জি স্যার, ভাইবাটা অটোকেটে নিলে ভালো তো। অটোকেটে নিলেও আলটিমেটলি যেটা হবে তোমরা অটোকেট ড্র করবা, যদি তোমাদের মনে হয় তোমরা অটোকেটে দিবা, আমার প্রবলেম নাই। স্যার অটোকেটে দিলেই বেটার হয়। অটোকেটে দিলে বেটার হয় স্যার। স্যার বাই তো অনেক টাইম লাগে স্যার, সমস্যা এটা না, আলটিমেটলি যে আমি তোমাদের কোনো প্রশ্ন করব না বিষয়টা এমন না, হয়তো বা এমন হতে পারে তোমাদেরকে আমি ড্রয়িং করতে দিলাম এবং একটা সময় আমি ড্রয়িং প্রত্যেককে 1 বাই 1 দেখাতে বলবো, ওই সময় দুই একটা হয়তো প্রশ্ন আমি করে ফেলতে পারি। স্যার ভাইবার বদলে স্যার কুইজ নিলে স্যার বেটার হতো না স্যার? না, কুইজ নিলে আসলে কুইজ তো অলরেডি হচ্ছেই,
তোমার যেটা সাম মাল্টিপল চয়েস সেটাই তো কুইজের অংশ। অটোকেটটা হবে স্যার। আচ্ছা তোমরা তাহলে অটোকেট দিতে চাচ্ছ নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার জি স্যার অটোকেট যখন দিবা তখন অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে জুমে থাকতে হবে, জি স্যার। ঠিক আছে? ওকে সো স্যার ভাইবার মধ্যে স্যার আমি অটোকেট অংশটা আমি বলছি কিভাবে থাকবে তাহলে। অটোকেট নরমালি তো থাকবেই, সমস্যা নাই। তো অটোকেট প্রত্যেককে আমি হচ্ছে শো করতে বলবো। মনে করো অটোকেট ড্রয়িং যেটা দিলাম সেটার জন্য রিকোয়ার্ড টাইম লাগলো মনে করো 20 মিনিটস। সো 20 মিনিটস শেষে অবশ্যই প্রত্যেককে তোমাদের ওই ইয়াটা দেখাতে হবে। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হচ্ছে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবা এবং সেই রিলেটেড আমি দুই একটা প্রশ্ন করবো। স্যার মাত্র 20 মিনিটস এর অটোক্যাডে করার জন্য স্যার, এটা স্যার একটু মানে তাহলে কি স্যার ছোট হবে কি মানে ডিজাইন গুলো? ওইটা দেখা যাক, এটা তখন বোঝা যাবে, ঠিক আছে? না স্যার 20 মিনিট তো স্যার অনেক কম স্যার, এই কারণে স্যার জিজ্ঞেস করতেছিলাম। না এক্সট্রা টাইম আমি দিব না, কারণ আমি চাই না যে কোনো ধরনের অসুবিধা পায় বা এই টাইপের কিছু হোক যে তোমরা কপি না স্যার এক্সট্রা টাইম চাচ্ছিলাম না, মানে ওই যে ডিজাইনটা স্যার, যেমন স্যার সাইকেল একটা দিছিলেন ওইটা স্যার করতে টাইম লাগছিল ডিজাইন স্যার। আমি এমন ডিজাইনই দিব যেগুলা ওই সময়ের মধ্যে হবে। আর যেহেতু তোমরা অলরেডি করছো, সো কিছু জিনিস তোমরা এখন ইজিলি করতে পারবে। আগের মতো যে অনেক সময় লাগবে বিষয়টা এমন হওয়ার কথা না। তাহলে তোমাদের তো আসলে করার সুবিধাটা কি যদি সময় এখনো বেশি লাগে? আচ্ছা এটা গেল হচ্ছে তোমাদের ইয়ের বিষয়টা, ঠিক আছে? তো এর মধ্যে আমি আসি, অর্থোগ্রাফিক ড্রয়িং যে কোনোটাই আমি দিতে পারি। আর মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা সেটা হচ্ছে মিড পর্যন্ত ছিল আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং। সো অর্থোগ্রাফিক ড্রয়িং এর আগ পর্যন্ত মাল্টিপল চয়েস কোশ্চেন গুলা থাকবে না। অর্থোগ্রাফ মানে মিডের পরের যতটুকু আমরা থিওরি দেখাইছি তারপর থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলা থাকবে। এর মধ্যে হয়তো বা অটোকেটের দুই একটা ছোটখাটো ইনফরমেশনও আমি হয়তো বা জিজ্ঞাসা করতে পারি মাল্টিপল চয়েসের মাধ্যমে। ক্লিয়ার কিনা বিষয়টা? আচ্ছা আমি একটা কাজ করি, আমি আরেকটা স্লাইড অ্যাড করে দিই, তাই দিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে এ পার্ট ছিল সেটা হচ্ছে 30 মার্কসের। মার্কস তো এটার মধ্যে তো একটা তো থাকবে যেটা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং। আচ্ছা কারো মাইক্রোফোন মনে একটু প্রবলেম করতেছে, একটু খেয়াল রাখো বা সাউন্ড কমাই না। আচ্ছা অর্থোগ্রাফিক ড্রয়িং আর মাল্টিপল চয়েসের ক্ষেত্রে যে বিষয়টা থাকবে সেটা অবশ্যই মাল্টিপল চয়েস। আমি একটু স্পেসিফিক করে দিচ্ছি আর কিছুই না। মাল্টিপল চয়েসের মধ্যে এক নম্বরে হচ্ছে তোমার ওই যে অক্সিলিয়ারি ভিউ। আচ্ছা এটা 1 2 লিখতে তো, আচ্ছা ঠিক আছে অক্সিলিয়ারি ভিউ। তারপর হচ্ছে সেকশনাল ভিউ, তারপর যেটা থাকতেছে আইসোমেট্রিক ভিউ। আচ্ছা আর মাল্টিপল চয়েসে কি 20 নাম্বার আর অটোগ্রাফিক ড্রয়িং এ 10 নাম্বার এরকমই হতে পারে বা একটু কম বেশি হতে পারে, সেটা আসলে প্রশ্ন করা আগ পর্যন্ত বলতে পারবো না। আর অটোকেড টুল ইনফরমেশন আর কি, যেমন মনে করো তোমার হচ্ছে ওই যে আমরা ট্রিম দিয়ে কি কাজ করি, ইনফরমেশন। তো এই ধরনের ইনফরমেশন গুলো যে ড্র টুলবারে কোনটার কাজ কি এবং মডিফাই টুলবারে কোনটার কাজ কি, অ্যারে দিয়ে আমরা কি কাজ করি, এই ধরনের ছোটখাটো হয়তো আমি মাল্টিপল চয়েস আকারে দিব আর ওই জায়গার মধ্যে, ঠিক আছে? সো আমাদের এই অক্সিলিয়ারি ভিউ অটোকেড টুল ইনফরমেশন পর্যন্ত হচ্ছে আমাদের যেই ইয়েগুলো সেগুলো দেখতে পারবো, ঠিক আছে? সেটাই পাশেই থাকুক। তো এটা গেল হচ্ছে আমাদের এ সেকশনের যেটা। তারপর থাকে হচ্ছে বি সেকশনের মধ্যে। বি সেকশনে আমাদের কি ছিল, ভাইভা, যেটা যেহেতু তোমরা চাইতেছো ভাইভা ইয়াতে নিবা, নাও আমার সমস্যা নেই। সো ভাইভার মধ্যে বলতেছে অটোকেড। সো অটোকেড যেটা থাকবে, আমি প্রত্যেককে মিনিমাম 2টা করে কোশ্চেন করব ড্রয়িং দেখানোর সময়, সেটা ড্রয়িং রিলেটেড হোক বা হচ্ছে ড্রয়িং এর বাহিরে থাকুক। সো সেটা আনসার তোমাদের অবশ্যই করতে হবে। আলটিমেটলি তোমাদের হয়তোবা হ্যাঁ অটোকেড প্লাস অটোকেটে হয়তোবা 15 মার্কসই রাখলাম আমি, চাও তোমাদের জন্য। আর হচ্ছে ভাইভাতে মৌখিক ভাইভা যেটা সেটাতে 5 মার্কস থাকবে। যদি 2টা প্রশ্ন করি সেই 2টা প্রশ্নের মধ্যে 5 মার্কস থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো?
জি স্যার। ভাইবার স্যার। মধ্যে এই যে ভাইবার যে 5 মার্কস, এটা আসলে কোনো ধন্যবাদ ইয়ে না, আমাদের কোর্স রিলেটেড যে কোনো প্রশ্নই হতে পারে, ঠিক আছে? সো এটা সো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার 30 মার্কের পরে কি ভাইবাটা নিয়ে ফেলবেন নাকি? স্যার আমার একটা কথা আছে বলো। স্যার। আপনি স্যার আমাদেরকে মিডে মানে আপনার একটা ওয়েবসাইটের মধ্যে দিছিলেন স্যার, ওইখানের মধ্যে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো রিসোর্স ছিল স্যার, ওইগুলো মানে ইন্ডিভিজুয়ালি ওখানে ছিল আর কি। তো স্যার আপনি কি স্যার মানে এই ফাইনালের যে আমাদের যতগুলো রিসোর্স আছে স্যার সবগুলো এইভাবে দিলে স্যার একটু সুবিধা হয়। কোনটা আরেকবার বলো তো, কোনটা স্যার দিয়েছিলাম? স্যার আপনার একটা মনে হয় ওয়েবসাইট আছে স্যার, তো আমরা যে মিডে আপনি আমাদেরকে হ্যাঁ, ওইটা Google লিংক দিয়ে site। দিছিলেন। জি আচ্ছা স্যার, ওই মিডে স্যার ওটা লিংক দিয়ে দিছিলেন তো স্যার, ওইখানে স্যার মানে যতগুলো চ্যাপ্টার আছে স্যার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টারের রিসোর্স গুলো আলাদা আলাদা ভাবে ওইখানে ছিল, মানে সাজানো ওইটা অর্গানাইজ ছিল আর কি। ওইটা থাকবে, সমস্যা না, আমি আপডেট করে তোমাদেরকে বলে দিব যে গুগল সাইট আপডেট করা হয়েছে, তোমরা ওই জায়গায় ইনফরমেশন পেয়ে যাবে। জি স্যার, যা যা পড়ানো হয়েছে আমি সবগুলো ওই জায়গায় আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন বলতেছিল যে মনে হয় ভাইবা পুরাটাই 20 মার্কসের ভাইবা নেওয়ার জন্য নাকি? সবার কি আসলে এটাতে না সায় না আছে স্যার, কিনা? না স্যার ওটা না, ভাইবাটা ওই যে 30 মার্কে নেওয়ার পরে ভাইবাটা কখন নেবেন এটা বলছি। ও আচ্ছা, এখন আসি সময়ের বিষয়, ঠিক আছে? শিডিউল। সো শিডিউলটাতে যদি আসি, শিডিউল ডেট হচ্ছে, আমি তোমাদের চেয়ারম্যান স্যারের সাথে কথা বলছি অলরেডি, 2-3 তারিখের বিষয়ে আমি কথা বলছি। তোমাদের ক্লাস মনে হয় কি 2 তারিখ শেষ হওয়ার কথা ছিল, শেষ হবে না 2 তারিখে? স্যার আমাদের যথাসম্ভব স্যার 5-6 তারিখে স্যার ক্লাস চলবে স্যার। আমাদের স্যার এখনো মিডের স্যার ভাইবা বাকি স্যার। প্রত্যেক দিন স্যার এক্সট্রা ক্লাস চলতেছে, আজকেও স্যার সকাল থেকে ক্লাস চলতেছে। আর এখনো মিডের কাজই শেষ হয় নাই। ফাইনালের আগে স্যার না নিলে বেটার স্যার, আমাদের স্যার অনেক অসুবিধা হয়ে যাবে স্যার। আচ্ছা, যদি এই ধরনের হয় না, যদি এই ধরনের হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার ক্লাস টাইমে নিব। আমার ক্লাস টাইমে তো আর কোনো সমস্যা থাকার কথা না। না স্যার, টাইম নিয়ে সমস্যা না স্যার, আমাদের স্যার প্রিপারেশনটা নিয়ে সমস্যা স্যার। প্রিপারেশন যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে তোমরা শনিবার দাও, শুক্রবারে তোমরা শুক্রবার বৃহস্পতিবার প্রিপারেশন নিতে পারবে। শনিবার হলে তো আবার ক্লাস শুরু হয়ে যাবে, সেটা আরেক ঝামেলা। স্যার আমাদের স্যার অনেক সময় স্যার বৃহস্পতিবার ক্লাস থাকে, তো এটাই সমস্যা স্যার। শুক্রবারও থাকে ভাই। আচ্ছা ঠিক আছে, এখন বলো কবে দিবা? এই যে এক্সাম শুরু হবে 7 তারিখ, 7-এর আগে কবে দিবা সেটা বলো। আমার প্রিফারেন্স হচ্ছে গিয়ে 2-3 তারিখ বা 4 তারিখ হতে পারে, বা 5 তারিখও চিন্তা করতে পারো, আমার তাতেও প্রবলেম নেই। 4-5 ভালো হবে না, এক্সাম একদিনই নিয়ে শেষ করার চিন্তা ভাবনা আছে। প্রয়োজনে আমরা বিকেলে শুরু করব আর সন্ধ্যার পরে প্রয়োজনে ভাইবা হবে, তাতে কোনো প্রবলেম নেই। স্যার এক্সামটা আমাদের ল্যাব এক্সামের সাথে নিলে হয় না স্যার? আমাদের যখন ল্যাব এক্সাম প্রচুর দেরিতে হবে, আসলে এত দেরিতে গিয়ে করতে গেলে আমি আসলে আমার সিনক্রোনাস যে সিস্টেমটা সেটা আমি পাবো না। আমি অধিকাংশ সময় চেষ্টা করি আগে নিয়ে নেওয়ার। আমি বুঝতে পারতেছি তোমাদের হয়তো বা এবার আসলে অনলাইনে হওয়ার কারণে অনেক ইয়ে করতেছে না, তারপর একটু ম্যানেজ করো অন্ততপক্ষে। আমাদের প্রিপারেশন নেওয়ার মতো স্যার সময় নেই স্যার। আমাদের কালকে শুক্রবার স্যার, কালকেও স্যার আমাদের ক্লাস আছে স্যার। তো বৃহস্পতিবার আমার ক্লাস টাইমে, ঠিক আছে আমার তাহলে বৃহস্পতিবার তো ক্লাস টাইম নরমালি থাকে, তাহলে ক্লাস টাইমে দাও এক্সাম। স্যার এক্সাম তো দেয়া যায় স্যার, প্রিপারেশনটা নেওয়ার সময়টা থাকে না আর কি স্যার। ফাইনালের জন্য প্রিপারেশনের কথাটা বলছি। সিলেবাসটা একটু মানে বড় আছে। এই যে সিলেবাসটা তুমি দেখো, বড় বলতে আমি এই যে অক্সিলিয়ারি সেকশনাল আইসোমেট্রিক এখনো কিন্তু 1 ঘন্টা পার হয়। স্যার প্র্যাকটিস করারও একটা ব্যাপার স্যাপার আছে স্যার। ড্রয়িং যদি আগে না করে থাকে, মানে এই যে যতদিন আমি অর্থোগ্রাফিক ড্রয়িং করাইছি, যদি আগে না করে থাকো তাহলে আমার মনে হয় না তুমি হচ্ছে একদিন প্রিপারেশন নিয়ে সবকিছু ক্লিয়ার করতে পারবা। সেটা বুঝছি না স্যার, আগেও যারা স্যার করছে স্যার ওদের মধ্যে তো স্যার একবার হইলেও মানে একটু দেখতে হবে স্যার, একে তো দেখতে হবে না। সমস্যাটা স্যার এই জায়গাতেই হয়ে যায়, মানে আমাদের সাথে স্যারদের আর কি। স্যার মানে প্রতিটা স্যার ইন্ডিভিজুয়ালি মনে করে যে স্যার আমরা শুধুমাত্র ওনার কোর্সটাই করতেছি স্যার। আসলে স্যার আমাদের স্যার অনেকগুলো স্যার চাপ স্যার। স্যার সাপোজ মনে করেন স্যার আমি যে ড্রয়িংটা স্যার আমাদেরকে অটোকেটে দেখাইলেন স্যার, এরপর হয়তো স্যার 1-2 দিন প্র্যাকটিস করছি, এরপর তো স্যার আমার স্যার টাইমই ছিল না যে আমি এগুলো প্র্যাকটিস করবো। আর সকাল থেকে শুরু করে স্যার রাত পর্যন্ত আমি কিন্তু অটোকেট দিতে চাইনি, তোমরা নিজেরা নিছো। স্যার অটোকেটের বিষয়ে তোমাদের অটোকেটের কথাটা বলতেছিলাম না, মানে স্যার প্রিপারেশনের কথা বলতেছিলাম আর কি স্যার। আমি তোমাদের প্রিপারেশনের কথা চিন্তা করে অটোকেট রাখতে চাইনি, যে তোমাদের আসলে দুই দিক থেকে প্রিপারেশন চাপ বেশি পড়ুক আমি চাই না। এই জন্যই কিন্তু যে ভাইভা যেটা, সেটা কিন্তু তোমরা এটার জন্য পড়লেই তোমাদের ভাইভা করা হয়ে যাচ্ছে, কারণ স্যার অটোকেটটা না রাখলে বেটার হয় না?
আমার তো সমস্যা অটোকাটটা না রাখেন স্যার। স্যার অটোকাটটা না রাখলে বেটার হয় না? আমি তো অটোকেট রাখতে চাইনি, তোমরাই রাখতে চাইছো। রাখিয়েন না স্যার। তাহলে স্যার বাদ দিয়ে দেন স্যার। স্যার যদি সবাই মনে করে স্যার তাহলে বাদ দিন। তাহলে স্যার স্যার অটোকাটটা অটোকাটটা ফেলেন স্যার। বাদ দিয়ে দেন স্যার, আমরা স্যার ভাইবা দিয়ে দিই। তাহলে 3 তারিখে দিয়ে দিতে পারবেন। তারা ঠিক আছে, আমরা টোটাল 20 নাম্বারের ভাইবা দিব। এটাই তোমাদের মনে করো যে 5 থেকে 4-5টা করে আমি কোশ্চেন করবো, এর মধ্যে তোমরা তোমাদের যেভাবে করে আনসার দাও তার উপর বেস করে আমি হচ্ছে তোমাদের মার্কিংটা দিয়ে দেব। স্যার ভাইবা 20 এর জন্য স্যার কয়টা কোশ্চেন করবেন? মানে ম্যাক্সিমাম 4-5টা, আর এত বেশি করার সুযোগ কোথায় বলো? তোমাদের মনে হয় স্টুডেন্ট আছে হচ্ছে কত 60 জন তো মিনিমাম হবা, তারপরে যদি 5টা প্রশ্ন করতে কি আমার তোমার আনসার পেতেও তো মিনিমাম করে 5 2 সেকশন মিলে 90 জন। তো যাক, যতক্ষণ লাগে ওইটা হচ্ছে দেখা যাবে যে হয়তোবা প্রথম দিকে মোটামুটি স্লো এন্ড স্টেডি যাচ্ছে, হয়তোবা তারপর একটু স্পিডে হবে। তো এটা আসলে ডিপেন্ড করে। সো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। আশা করি যে ভাইভাতে যেটা হবে অন্তত এতটুকু বলতে পারি যে মানে হচ্ছে সবারই তো একটা মিনিমাম মার্কিং আছে, সো সেটার নিচে তো কেউ নামবে না। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের আনসারের উপর ডিপেন্ড করে তোমাদের মার্কিংটা হবে আর কি। ঠিক আছে, তাহলে এখন বলো কি 3 তারিখ দিচ্ছ না কবে? স্যার 5 তারিখ নিলে ভালো হয় স্যার। আমার আব্বুকে নিয়ে স্যার ডক্টর কাছে যাইতে হবে, তো ঢাকা আছে, একটু সমস্যা হয়ে যাবে। স্যার ভাইবা হলে তো অনেক সময় লেগে যাবে। যদি অটোকেট থাকতো মানে যে 8টা দিবেন সেটা 20 মিনিট করার পর আপনার প্রত্যেক জনটা দেখে দেখে নাম্বার দিয়ে দিলে তো হয়ে যেত। হ্যাঁ, অটোকেট করার পর তো ভাইবা দিতে হবে, ওটারও টাইম লাগবে। স্যার টাইম দিয়ে দিবে যে স্যারের আইডি অনুযায়ী টাইম দিয়ে দিলে আপনার ওখানে 5 মিনিট লাগবে, এখানেও 5 মিনিট লাগবে, একই সিস্টেম। ভাইবাতে তো আরো বেশি সময় লাগবে, আপনি বসে বসে চিন্তা করতে লাগবে। না স্যার যদি শুধু অটোক্যাড নিত তাহলে হচ্ছে হয়তো, বাট যেহেতু ওখানেও ভাইবা নিচ্ছে এখানেও ভাইবা নিচ্ছে, তো একবারে ভাইবা দেওয়াটাই বেটার। বাট স্যার যদি শুধু অটোক্যাড নেয়, শুধু স্যারকে বলেন শুধু অটোক্যাডের ড্রয়িং এর উপরে নির্ভর করে। তো স্যার যখন আমাদের ড্রয়িংটা দেখবে তখন স্যার প্রশ্ন জিজ্ঞেস করতেছে। স্যার ভাইবাটা তো স্যার তো অত বেশি তো আর ওই প্রশ্ন তো কমই করবে, ওই ওখানে ড্রয়িং এর স্যার উপরে কোশ্চেন করবে আর এখন হচ্ছে 5টা কোশ্চেন করবে, বুঝতেছস না কেন? এখন মিনিমাম একটা নাম্বার হলে দিবে ভাইবা নিলে। আচ্ছা শুনো, একটু ভাইবা নিলে ভালো হবে যে। একটু সাইলেন্ট থাকো। আমি জাস্ট যেটা, তাহলে কি তোমাদের কি শুধু অটোকেট নিলে তোমাদের সুবিধা হবে এটা বলো? না স্যার, না স্যার, না স্যার, ভাইবা নেন স্যার। আমি একটা কথা বলি, এই স্যার ভাইবা নেন স্যার। স্যার ভাইবার টপিকগুলো কি মাল্টিপল চয়েসের টপিকগুলো থেকে হবে? এটা থেকেই তো হবে, তোমার হচ্ছে আর কোথা থেকে হবে? নরমালি আমাদের তাহলে ঠিক আছে স্যার, ভাইবাটাই ঠিক আছে, ঠিক আছে স্যার ভাইবা ভাইবা। তাহলে স্যার আমাদের সুবিধা হবে স্যার। আমাদের স্যার শুধু যদি আপনি যদি স্যার অটোক্যাডটা নেন, মানে জাস্ট অটোক্যাড ভাইবা ছাড়া, মানে আমাদেরকে অটোক্যাড দিলেন, আমরা স্যার ওই টাইম লিমিটের ভিতর করে স্যার আপনাকে স্যার অ্যাসাইনমেন্টের মতো স্যার জমা দিয়ে পারবো না। তাহলে স্যার হচ্ছে ঠিক আছে। বাট ওই ভাইবা ওইটার পরে যদি আবার যদি স্যার ভাইবা দেন তাহলে স্যার হচ্ছে মানে একই কথাই তো হয়ে গেল। এই কারণে জাস্ট ভাইবা, জাস্ট ভাইবা, জাস্ট ভাইবা। ভাইবা ঠিক আছে, ভাইবা ঠিক আছে, ভাইবা ঠিক আছে, ভাইবা ঠিক আছে। থিওরি থেকে কোশ্চেন করবে, সমস্যা নাই। নিলে ভালো হয় স্যার। না থিওরি সব করে ফেলছস না? ঠিক আছে, আমি সিআরদের সাথে কথা বলে আমি জানাই দিব যে ভাইবার মধ্যে কি থাকছে না থাকছে, এটা আর তোমাদের উপর থাকবে স্যার না। আপনি একটু মানে সিআরদের সাথে ডিসকাশনটা করে তারপর আপনি ডিসিশনটা দিন। এখন অনেক রকমের ডিসিশন আছে তো স্যার, অনেকের ঠিক আছে, আমি সেটা জানাই দিব তোমাদের। দুই সিআর থেকে শুনে আপনি একটা ডিসিশন দিয়ে দিন। আচ্ছা, এখন আমাকে এটা বলো, বৃহস্পতিবার নাকি হচ্ছে এর আগে সেটা বলো। স্যার 5 তারিখ নিলে ভালো হবে স্যার। 5 তারিখ দেন। ঠিক আছে, 5 তারিখ বৃহস্পতিবার 9টা থেকে, সকাল 9টা থেকে। 9টায় প্রথম কাজ হবে গিয়ে তোমাদের বলো আগে কি ড্রয়িং করবা নাকি আগে ভাইবা পার্টির মধ্যে যাই থাকুক ভাইবা পার্টটা দিবা সেটা বলো। ভাইবা পার্টি অটোকেট থাকুক বা না থাকুক সেটা বিষয় না, ভাইবা পার্টটুকু আগে দিবা নাকি হচ্ছে ওই যে 30 মার্কসের এক্সাম আগে দিবা সেটা বলো। 30 মার্কসের এক্সাম, 30 মার্কসের এক্সাম আগে দিব স্যার, আগে নিলেন। তাহলে 9টা থেকে যে সময়টুকু অ্যালোটেড দেয়া থাকে ওই সময়টার মধ্যে তোমাদের এই যে অর্থোগ্রাফিক ড্রয়িং প্লাস মাল্টিপল চয়েস থাকবে, এবং তারপর ভাইভাতে যাই থাকুক এরপর সেটা ওই যে সময়টা আমি তখন বলে দিব। আর 5 তারিখ স্যার, 5 তারিখ হলে তো স্যার 9টা থেকে না একটু স্যার লেট করে স্যার শুরু করা যাচ্ছে স্যার 9টা থেকে। হ্যাঁ হয়, হতে পারে, সেটা আসলে সামনে আসুক তারপর আমি ইয়ে করব আর কি। ঠিক আছে, সেটা তখন কথা বলবো আর কি। স্যার হ্যাঁ বলো, শুনছি। ভাইবাতে সমস্যা টাইমটা বলে দিলে ভালো স্যার, মানে 1 থেকে 10 এত এই সময়ের মধ্যে নেবেন, 10 থেকে 20। আচ্ছা ওইটাও আমি বলে দিব প্রয়োজনে। ওইটা যেটা হবে যদি ভাইভা শুধু ভাইভা হয় সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের
ওইভাবেই থাকবে, 1 থেকে 10 হয়তো ওই সিস্টেমে থাকবে, এবং প্রত্যেকেই হচ্ছে জুম লিংক যেটা থাকবে, একটাই জুম লিংক থাকবে, তোমরা জয়েন করে থাকবা, তোমরা হচ্ছে ওয়েটিং রুমে থাকবা আর কি, এক একজন করে আমি হচ্ছে কি তোমাদের ইয়ে করাবো, এবং টাইম ওইভাবে ভাগ করা থাকবে, 1 থেকে 10 বা 1 থেকে 15 করে টাইম স্লট ভাগ করে দিব আমরা। ঠিক আছে, আর সেটা আমি দেখি ফাইনালাইজ করার পরে তারপর জানাচ্ছি। সো 5 তারিখে এক্সাম, এটা একটু মাথায় রাখো, 2 সেকশন। ঠিক আছে, আমার মনে হয় আর কোনো কিছু বলার নাই। ঠিক আছে তাহলে? জি স্যার। ঠিক আছে, তাহলে ক্লাস এতটুকু পর্যন্তই থাকো, ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।